জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত 8 জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবা লগ্ন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লগ্ন, আগুন কতটা নিয়ন্ত্রণে আসলো এবং হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস, জানাবেন। পুতুল, গেল ঘন্টায় আমরা যেমনটা জানিয়েছিলাম যে এখানে 9 জনের নিহত হওয়ার ঘটনা জানানো হয়েছে এবং অন্তত 8 জন ভর্তি আছে সেটি জানানো হয়েছে। তবে তখন পর্যন্ত কিন্তু গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আসলেও যে কেমিক্যাল কারখানা রয়েছে সেখানে যাওয়ার ক্ষেত্রে তারা আসলে সাহস পাচ্ছিল না। এরপরে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু পুনরায় কিন্তু সেই কেমিক্যাল কারখানায় কিন্তু নতুন করে তারা তাদের যে কার্যক্রম, অর্থাৎ নতুন করে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি শুরু করেছিল। অর্থাৎ কিছুটা সময়ের জন্য তারা বিলম্বিত রেখেছিল, যেহেতু দাহ্য পদার্থের ক্ষেত্রে যে কোনো সময় আসলে সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। যারা এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন তাদেরও আসলে একটা শঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তারা কিছুটা সময় বন্ধ রেখেছিল পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। পুনরায় কিন্তু কিছুক্ষণ আগে আমরা আবার দেখেছি যে অদূরেই যে কেমিক্যাল কারখানা রয়েছে সেখানে কিন্তু নতুন করে আবারও সেখানে জল ছিটানো হচ্ছিল, অর্থাৎ পানি ছিটানোর মাধ্যমে কিন্তু সেখানে আসলে অগ্নি নির্বাপনের একটা চেষ্টা চলেছে। তবে এখানে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে বাধা যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যারা উৎসুক জনগণ রয়েছেন, সাধারণ যে উৎসুক জনগণ রয়েছেন তারাই মূলত এখানে সবচেয়ে বড় বাধা তৈরি করেছিল। অর্থাৎ তারা এখানে বিভিন্নভাবে আসলে এখানে নানানভাবে আসলে এখানে ভিড় করছিল এবং ভিড়ের কারণে যারা আসলে উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে যারা অগ্নি নির্বাপনে কাজ করছিল তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছিল। এখন আরেকটি জিনিস আমরা একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যারা স্বজনরা রয়েছেন, আসলে যারা এখানে কর্মরত ছিলেন, পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তাদের লোকজনকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্বজনদেরকে দেখতে পাচ্ছি যে নিজেদের যে স্বজন রয়েছে তাদের আসলে ছবি সহ এখানে খোঁজ করছেন এবং তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। অনেকের কান্না দেখেছি, আহাজারি দেখেছি, একটা রাশভারী পরিস্থিতি মূলত কিন্তু এখানে দেখেছি। আরেকটি বিষয় বলতে চাই, এখন কিন্তু প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেলে এখনও কিন্তু যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াটা কিন্তু কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তো সেই ধোঁয়াটা যেমন একদিকে পুরো আকাশকে কলুষিত করে রাখছে, একই সাথে আমরা দেখছি যারা স্বজন আছেন তারা কিন্তু এখানে আহাজারি এবং তাদের কান্না কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা তাদের যে প্রিয়জন, তাদের স্বজন বা যারা এখানে ছিল, যারা এখনো খোঁজ পাচ্ছে না, তাদের ছবি নিয়ে কিন্তু এখানে আহাজারি করছেন, কান্না করছেন। অর্থাৎ প্রিয়জনকে হারানোর শঙ্কা, অর্থাৎ খুঁজে পাচ্ছেন না এমনটা শঙ্কায় তারা কিন্তু খোঁজ করছেন ছবি সমেত। এই মর্মান্তিক দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। তবে যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছেন তারা আসলে সকলকে অনুরোধ করছেন, স্বজনদেরকেও বলছেন নিরাপদ দূরত্বে থাকার জন্য। কারণ এখানে পুড়ে যা ভস্ম হয়ে গেছে, আসলে সেখানে আসলে আহাজারি থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যত দ্রুত আসলে সেখান থেকে আসলে যত দ্রুত এখান থেকে আসলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়, ভেতরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া যায়। যেহেতু এখানে কেমিক্যালের দাহ্য পদার্থের একটা বড় ঝুঁকি রয়েছে, তো সেই ঝুঁকি থেকে যত দ্রুত আসলে সেখানে ভেতরকার সম্পূর্ণ পরিস্থিতিকে যে কোনো ধরনের শঙ্কাহীন করা যায় সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছে। তবে স্বজনরা এখানে ভিড় করছেন। এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আছে, এখানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রয়েছে, তারা সবাই মিলে চেষ্টা করছে উৎসুক জনতাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এখানে স্বেচ্ছাসেবীরাও কিন্তু বড় ভূমিকা পালন করছে। এখানে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানকার শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। এমনকি আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কলেজগুলো রয়েছে মিরপুরে, সেখান থেকেও তারা কিন্তু এসেছে এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টকে আমরা দেখেছি, বিএনসিসিকে আমরা দেখেছি, স্কাউটকে আমরা দেখেছি, তারা কিন্তু এসেছে। এবং এছাড়াও কিন্তু আমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স এখনও ঢুকছে। আর এখান থেকে আসলে কেউ আহত হয়েছে কিনা সেই জায়গা থেকে কিন্তু সবসময় তারা সক্রিয় অবস্থানেই কিন্তু এখানে পালন করছে, যেমনটা সাইরেন বাজাচ্ছে এবং আমরা সবাইকে দেখতে পাচ্ছি। তবে আমরা তাদের সাথে অফেয়ারে অনেকক্ষণ ধরেই কথা বলেছি, তারা অনেকেই বলেছে আপাত দৃষ্টিতে এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তাদের সেটি হচ্ছে এখান থেকে আসলে ভিতরে যেহেতু কেমিক্যালের যে গোডাউন ছিল, আসলে সেখানে কেমিক্যালগুলো এখন কোন পরিস্থিতিতে আছে। আর একটা বিষয় জানাতে চাই, এই কেমিক্যালের প্রতিক্রিয়া কিন্তু বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এই কেমিক্যাল কিন্তু যে কোনো সময়ে কিন্তু আসলে যারা উদ্ধার করছেন তাদের শ্বাসযন্ত্রের বিকলাঙ্গ হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতির কারণও এখানে হতে পারে। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছেন তারা তৎপরভাবে কাজ করছেন। পরবর্তীতে আমাদের সাথে ব্রিফ করলে হয়তো বা আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তো পুতুল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। পুতুল।
রাজধানীর মিরপুরে পোশাক কারখানার অগ্নি দুর্ঘটনার খবর সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবালগ্ন। রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনের আগুনে দগ্ধ ৩ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মেহরাব সুমন, তার কাছে জানবো বিস্তারিত। মেহরাব, বার্নে ভর্তি দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা গেছে জানাবেন। মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তার দগ্ধদের মধ্যে ৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তারা পৌনে ৩টা নাগাদ এখানে ভর্তি হয় এবং এখানকার কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান আমাদের যেটি জানিয়েছেন যে তাদের অবস্থা তেমন কোনো গুরুতর নয়। তাদের একজনের 2% পুড়ে গেছে এবং অন্য 2 জন যে আপনার আগুন ধরার পরে যে রুমে যে সাফোকেশনের সৃষ্টি হয়েছিল তাতে আহত হয়ে তারা এখানে ভর্তি আছেন। কিন্তু তাদের যে মেজর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তারা এখন শ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে এবং যে 2 জন দগ্ধ যে 2 জন আপনার সাফোকেশনের জন্য এখানে এসেছেন তাদের সহ যে 2% সুরুজুজ্জামান যে পুড়ে গেছেন তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন স্বজন তাদের আত্মীয় স্বজনকে খোঁজার জন্য এখানে এসেছিলেন। তারা একজন তাদের কর্মীদের মধ্যে 9 জন, একজন এসেছিলেন তাদের 3 জন এবং বাকি যে 2 জন তাদের একজন করে মোট এখানে আপনার 15 জন তাদেরকে খুঁজে পাচ্ছে না। তারা ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ এবং আশেপাশে মিরপুরের যে কটা হাসপাতাল ছিল সেখানে খুঁজে না পেয়ে পরবর্তীতে তারা এখানে বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে এবং এখানেও খুঁজে তারা পাননি বলে আমাদের অভিযোগ করেছেন। এখানে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং যে 3 জন দগ্ধ হয়ে এখানে ভর্তি আছে তাদের পরিবারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছিল যে তারা মূলত এইখানে কন্ট্রাক্টচুয়াল কাজ করত এবং তাদের একটা অর্ডার আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের মাধ্যমে পাশে 2টা গার্মেন্টস ছিল সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া গার্মেন্টস থেকেই তাদের কর্মীরা হতাহত হয় এবং তারাই এখানে পরবর্তীতে তাদের এখানে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এখানে আপনার যে প্রাথমিক চিকিৎসা সেই প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে এখন অক্সিজেন দিয়ে এখানে রাখা হয়েছে। তাদের মধ্যে সুরুজুজ্জামান তার 2% পুড়ে গেছে এবং বাকি 2 জন সোহেল এবং আপনার মামুন তারা সাফোকেশনে ভুগছেন এবং তাদের সবাইকেই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আমরা এইখানে আরও জানার চেষ্টা করেছি যে যারা মিরপুর থেকে দগ্ধ হয়েছেন তারা কি এখানে আসছেন নাকি এখনও অন্য কোথাও আছেন, আমরা এটাও জানার চেষ্টা করেছি। তবে কেউ এখানে কিছু বলতে পারছে না। তবে এখানে যারা এসেছিলেন তারা সবাই আশঙ্কামুক্ত এবং তারা চাইলেই তাদের পরিবারের কাছে এখন চলে যেতে পারবেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসক। তবে বেশ কয়েকজন তাদের আত্মীয় স্বজন এবং যারা কর্মী ছিল তাদের যে গার্মেন্টসের যে কর্মী ছিল তাদেরকে খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করেছে। মোট আমরা 15 জনকে এখনও নিখোঁজের তথ্য এখান থেকে পেয়েছি। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মিরপুরে পুড়ে যাওয়া হতাহতদের সর্বশেষ তথ্য। রাজধানীর মিরপুরের পোশাক কারখানার আগুনে দগ্ধ 3 জনের খবর জানাচ্ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী মেহরাব সুমন। এমপিও শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি রাজধানীর হাইকোর্ট মোড়ে আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন বাইজিদ সাদ, তার সাথে জানবো সবশেষ খবর। সাদ, হাইকোর্ট মোড়ে অবস্থান কতক্ষণ চালিয়ে যাবেন এবং কিছুক্ষণ আগে জানিয়েছেন দাবি আদায় নিয়ে কি বলছেন শিক্ষকরা, জানাবেন। কর্মসূচিটি যদি স্থগিত করেন তাহলে আমরা আমাদের আপনাদের জন্য যে কাজ করছি সেটা ভালো হবে। আমরা ওনার এমপিওভুক্ত শিক্ষকদের যে 3টি দাবি সেই দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় ছিলেন এবং সেটি যেহেতু পূরণ হয়নি সেই সময়টিতে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা করেন এবং তাদের দাবি পূরণ না হওয়ায় তারা সচিবালয় অভিমুখে রওনা দেন এবং এই মুহূর্তে আসলে হাইকোর্টের সামনের যে মোড়টি রয়েছে সেইখানে তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং তারা এখানে বসেই অবস্থান কর্মসূচি তাদের সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানেই অবস্থান করবেন এবং প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না দেওয়া হবে অথবা তাদের দাবির বিষয়ে যৌক্তিক কোনো সমাধান আসবে তারা এখান থেকে আসলে
আসলে সরবেন না। মূলত শিক্ষকরা যে 3টি দাবি নিয়ে এখানে এসেছিলেন সেটা হলো তাদের মূল বেতনের 20%, বাড়ি ভাড়া 1500 টাকা, তাদের স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতার জন্য তারা তাদের এই দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন। তবে প্রেস ক্লাবের সামনে তাদের পরশুদিন তাদের উপরে পুলিশি হামলা হয়, সেখানে তাদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, তাদের উপরে লাঠিচার্জ হয় এবং এর প্রতিবাদে মূলত তারা শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি তারা 5 দিন কর্মসূচিও বন্ধ রাখেন, অর্থাৎ সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন বন্ধ ছিল এবং তারা কর্মবিরতিতে ছিলেন। এবং পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি অনুযায়ী আজ সকাল থেকেই সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে জড়ো হন এবং বিগত 2 দিন ধরে যারা খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করছিলেন তাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে তারা অপেক্ষায় ছিলেন যে তাদের পূর্ব ঘোষিত যেই মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি বেলা 12টায় হবার কথা ছিল, কিন্তু বেলা 12টা পর্যন্ত তাদের কাছে সরকারিভাবে কোনরূপ এমন খবর আসেনি যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন তাদের দাবি মেনে না নেওয়া হয় সেই মুহূর্তে তারা তাদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় রমনা জোনের ডিসি তাদের কাছে যান এবং বলেন যে তারা যদি মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন সেক্ষেত্রে প্রেস ক্লাবে যেমন অবস্থার তৈরি হয়েছিল সেটি এখানেও হতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে তারা মূলত সময় বর্ধিত করে দিয়েছিলেন। এবং এর মাঝে শিক্ষা উপদেষ্টার কাছ থেকেও তাদের কাছে প্রস্তাব আসে যেন তাদের সঙ্গে বসা হয়, তবে সেটিও তারা প্রত্যাখ্যান করে দেন এবং পরবর্তীতে 4টার ঠিক পরপর তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। এবং এই মুহূর্তে আসলে সচিবালয়ের ঠিক আগে হাইকোর্ট মোড়ে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এই ছিল আমার কাছে। এমপি শিক্ষকদের মার্চ টু সচিবালয় সম্পর্কে জানাচ্ছিলেন সবশেষ আমাদের সহকর্মী বাইজিদ সাদ। এদিকে শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি আদায়ে আজও দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বরিশালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তারা বলেন প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, মেডিকেল ভাতা 500 টাকা বাড়ানো ও উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষার্থীরা ক্লাসে গেলেও পাঠদান বন্ধ থাকায় ফিরে যান তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন নওগাঁ, যশোর ও রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। এতে বন্ধ থাকে সব ধরনের ক্লাস পরীক্ষা। তবে দাবি মেনে নেওয়া হলে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের সাথে বারবার অদা করা হয়েছে, প্রতারণা করা হচ্ছে, এখন কোনোটাই দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে শিক্ষকরা এখন কর্মবিরতিতে লিপ্ত আছে। আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। সরকার বাহাদুর এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং সমস্যার সমাধান হলে আমরা শিক্ষার্থীদের যে এই যে পড়ালেখায় একটু বিলম্ব হচ্ছে বা সাময়িকভাবে ঘাটতি হচ্ছে আমরা এটা পুষিয়ে দেব বলে আশা প্রকাশ করি। রাজনৈতিক কোনো ভুলের কারণে আবার যেন ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে পড়তে না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যে আওয়ামী লীগের নির্যাতন, আসন্ন নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলনের সমালোচনা করেন। জানান, ভিন্নমত থাকতেই পারে, তবে সেটাকে কেন্দ্র করে রাস্তায় আন্দোলন কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এ সময় বর্তমান দাবিগুলোর বিষয়ে পরবর্তী পার্লামেন্টে সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে,
তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। বলেন, যে মানুষ এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, আগ্রহ নেই, সেটি জোর করে চাপিয়ে দিতে চায় একটি দল। যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে, তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 6টি রাজনৈতিক দল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা একটি দল বিশেষ দলের পক্ষে কাজ করছে। একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন তিনি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন তিনি। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে দুই পাশে অবস্থান নেয় দলগুলোর নেতাকর্মীরা। মৎস্য ভবন এলাকায় মানববন্ধনে অংশ নেয় জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। তারা বলেন, সকল ভোট মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতি প্রয়োজন। এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন করে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দৈনিক বাংলার মোড়, বাংলাদেশ নিজামে ইসলাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে, খেলাফত মজলিস পুরান পল্টনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা কর্মীরা শাহবাগে অবস্থান করেন। তারা সরকারের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে 5 দফা দাবি মেনে নিতেই হবে। এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন, এইটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না। এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। এই আগের ভোট যেভাবে হয়েছে এভাবে হওয়ার চেষ্টা করা হবে। এটা জাতি মেনে নেবে না, আমরা মেনে নেব না। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে জামায়াত ইসলামী। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের 5 দফা দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে। এছাড়া পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে জানান তারা। সেই সাথে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালেও। নগরীর সদর রোডে কর্মসূচিতে অংশ নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি জানান নেতাকর্মীরা। এছাড়া দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলার প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এনসিপি। দুপুরে নেত্রকোনায় জেলা এনসিপির সমন্বয় সভায় একথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, ইসি যদি কোনো চাপে শাপলার প্রতীক না দেয় তবে তাদের কাছে থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না। এনসিপির সাথে আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো। নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির আচরণ স্বৈরতান্ত্রিক এমন অভিযোগ করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসি এমন আচরণ অব্যাহত রাখলে নির্বাচনে অংশ নেবে না তার দল। দুপুরে রাজধানীর একটি হোটেলে নাগরিক উদ্যোগ প্ল্যাটফর্মের মতবিনিময় সভায় শেষে তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার, এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। হয়রানি কমাতে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই জামিন আদেশের কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে হাইকোর্টের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। এই বেইল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। সরকার ভোজ্য তেলের দাম বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি। আমি আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট আইসিএমএবি থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি। তো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। বাংলাদেশকে গভীর সমুদ্রে মাছ ধরার শিল্প উন্নয়ন এবং ফল রপ্তানি বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO এর মহাপরিচালক ডক্টর কুং দং ইউ। ব্রোমে FAOর সদর দফতরে বিশ্ব খাদ্য ফোরাম ও সংস্থার 80 বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন ডক্টর কু। বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানিতে চীনের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। বৈঠকে অধ্যাপক ইউনুস গভীর সমুদ্রে মাছ ধরা, ফল সংরক্ষণ ও রপ্তানি এবং কৃষি পণ্যের উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা চান। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদকের আয়োজনে সাংবাদিকদের কর্মশালায় তিনি একথা বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দলগুলো মনোনয়ন যাতে না দেয়, তবেই দুর্নীতি রোধ করা কঠিন হয়ে যাচ্ছে।
দলগুলো এ ব্যাপারে সতর্ক থাকলে দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোককে চাই। অপরাধগুলির পেছনে এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া জড়িত থাকে, ক্ষমতাশীল লোকজন থাকেন। আমরা কি এবারে একটা কাজ করতে পারি, আজকের এই অনুষ্ঠানের পরেই আপনারাই আওয়াজ তুলুন যে অনুগ্রহ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন। দীর্ঘ 3 যুগ পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এরই মধ্যে কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রে। তবে অমোচনীয় কালি ব্যালট পেপার আগামীকাল ভোট গ্রহণের আগে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এদিকে গতকাল থেকে ক্যাম্পাসে টহল শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন তারা। দুপুরে চাকসু ভবন ও আশপাশ এলাকায় টহল দেয় র্যাব সদস্যরা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে পোশাকধারী ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছে র্যাব। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এজন্য প্রায় 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ব্যালট পেপারে গোপন কোড ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 908 জন। নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, ছাত্র শিবির সহ 13টি প্যানেল। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রায় 27,500 শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। যা যা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনের কক্ষসমূহ, ভোট কেন্দ্র, গোপন কক্ষ, নির্বাচনী ম্যান পাওয়ার, আমাদের লজিস্টিক্স যা কিছু আছে একদম পারফেক্টলি রেডি। আগামীকাল সারাদিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। 36 বছরের অপেক্ষা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম চাকসু নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। প্রশ্নাতীত নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও স্বচ্ছ ব্যালট বাক্স, কোডযুক্ত ব্যালট পেপার সহ নানান পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আগামীকাল তো ভোট গ্রহণ, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পুতুল, একেবারে শেষ মুহূর্ত বলা যায়, অর্থাৎ রাত পোহালেই কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন যেটির জন্য 36 বছর অপেক্ষা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাকসু এবং হল সংসদ নির্বাচন। এবং সেই নির্বাচনে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এত বিপুল সংখ্যক প্রার্থী কিন্তু এর আগে কোনো নির্বাচনে, চাকসু নির্বাচনে কিন্তু ছিল না। সে সময় ভোটারও কম ছিল, প্রার্থীও কম ছিল এবং ব্যাপক, যেহেতু প্রার্থী এবং ভোটার দুটোই এবার বেশি, সেই ক্ষেত্রে আমরা উৎসাহ উদ্দীপনাও দেখেছি কিন্তু অনেক বেশি। প্রচারণার সময়টাতে আমরা দেখেছি প্রার্থীরা যেমনটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের পরামর্শগুলো দিয়েছেন এবং এই সব কিছুর মধ্য দিয়ে শেষ হয়ে সমস্ত প্রক্রিয়া শেষে এখন শুধুমাত্র ভোট গ্রহণের অপেক্ষা। ভোট গ্রহণের জন্য আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই গোপন কক্ষ স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। এখনও কিন্তু গোপন কক্ষ বা ভোট কেন্দ্রগুলোতে বা ভোট কক্ষগুলোতে কলম সহ ছোটোখাটো যেই সকল প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো সেখানে স্থাপন করা হচ্ছে এবং এর বাইরে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং সেই সাথে সিল, সেই জিনিসগুলো কিন্তু আগামীকাল সকালে ভোটের আগে কেন্দ্রগুলোতে তারা কিন্তু প্রোভাইড করবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে প্রায় 4.5 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের সময়টাতে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে সেক্ষেত্রে পুলিশ এবং র্যাব সদস্যরা প্রাথমিকভাবে তারা সেই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি ঘটনা খুব বেশি বড় হয় সেক্ষেত্রে সেনাবাহিনীকে ডাকলে যাতে খুব অল্প সময়ের মধ্যে তারা ক্যাম্পাসে আসতে পারেন সেরকম একটি পদক্ষেপ বা প্রস্তুতিও কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। তো সবকিছু মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুতুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। এদিকে রাকসু নির্বাচন ঘিরে প্রচারণার শেষ দিনে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, জানাচ্ছেন নিজের ব্যালট নম্বর, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, প্রচারণার শেষ দিনের বিকেলে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন এবং নিরাপত্তা জোরদারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন।
পুতুল, আজ সারাদিনই যে পরিমাণ আসলে প্রচারণা চলেছে সেটা অভাবনীয়, কারণ যারা প্রার্থী আছেন 905 জন, তারা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, এখনও তারা করছেন। এখন পরিবহন মার্কেটে আমরা দেখছি যে প্রায় সারাদিনই প্রচারণা চলেছে। এছাড়া যেসব হল আছে বা ছাত্রাবাসগুলো আছে, ছাত্রীনিবাসগুলো আছে, সেখানেও তারা তাদের নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, যারা স্বতন্ত্র দাঁড়িয়ে আছেন সেসব প্রার্থীরা। এবং আমরা দেখেছি যে তাদের আজকে দম ফেলার ফুরসত নেই। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন একটাই রব, সেটি হলো রাকসু নির্বাচন। এবং এই জল্পনা কল্পনা শেষ হবে আগামী পরশুদিন ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের পরে যে ফলাফল হবে সেটার জন্য প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই যে শেষ মুহূর্তের কাজগুলো যে তাদের যে আছে সেগুলো করা শুরু করে দিয়েছে, যেমন ভোট কেন্দ্র প্রস্তুত, শেষ মুহূর্তের যেসব যাচাই বাছাইকরণ আছে, শেষ মুহূর্তের কাজগুলো আবার রিভাইজ দিয়ে নেওয়া, এইরকম কাজগুলো চলছে। নিরাপত্তার বিষয়ে যেটি জানতে চেয়েছেন আপনি, সেক্ষেত্রে বলতে হয় যে ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাল থেকেই ক্যাম্পাসে 2000 পুলিশ মোতায়েন থাকবে পোশাকে এবং সাদা পোশাকে। আর ক্যাম্পাসের যতগুলো প্রবেশদ্বার আছে তার মধ্যে মাত্র 4টি প্রবেশদ্বার খোলা থাকবে, এবং এই প্রবেশদ্বারগুলো দিয়েই কেবল যারা অনুমোদিত তারাই কেবল প্রবেশ এবং ক্যাম্পাস থেকে বাইরে যেতে পারবেন। এছাড়া 20 প্লাটুন র্যাব থাকবে এবং বিজিবি থাকবে 3 প্লাটুন বলে আমরা জানতে পেরেছি। আজ 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীরাও তাদের মতো করে একদম শেষ মুহূর্তের যে প্রতিশ্রুতিগুলো দেয়া, ইশতেহারগুলো বারবার মনে করিয়ে দেওয়া, সেই কাজগুলো করছেন। এবং যারা ভোটার আছেন তারাও বলছেন যে তারাও এখন চিন্তাভাবনা করে দেখছেন যে তাদের দাবি দেওয়া, চাওয়া পাওয়াগুলো নিয়ে কারা বেশি কাজ করতে সামর্থ্য রাখেন। তো সব মিলিয়ে অপেক্ষা, আর হয়তো 2 রাতের, তারপরেই দেখা যাবে যে কাদের কাছে যাচ্ছে রাকসু। পুতুল, রাকসু নির্বাচনের প্রচারণার শেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। চট্টগ্রাম নগরের বদ্দারহাটের নূরনগর হাউজিংয়ে অভিযান চালিয়ে ডলার, ইউরো সহ 20 কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব। এ সময় তানবিজ নামে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তানবিজ জানান, শুটিংয়ের জন্য এসব মুদ্রা বানানো হতো নগরীর অন্দরকিল্লা অঙ্কুর প্রিন্টার্স থেকে, যা দারাজের মাধ্যমে বিক্রি করতেন। 4 মাস আগে থেকেই এসব জাল নোট তৈরি ও বিপণনের কাজ করে আসছেন তিনি। এ সময় তার কাছ থেকে 7টি মোবাইল, 7টি ক্রেডিট কার্ড, ল্যাপটপ সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। র্যাব জানায়, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী শুটিং কিংবা কোনোভাবেই জাল নোট তৈরি করার এখতিয়ার নেই। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বেলা 11টার দিকে নাজুল উপজেলার ফতেহপুর ইউনিয়নে মার্কুল শাহাপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থক। তাদেরকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে গত 3 দিন আগে আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন সমর্থককে মারধর করে অপরপক্ষ। এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত 10 জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যারা গুমের সাথে জড়িত তাদের এখনও কেন সুরক্ষিত রাখা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন মায়ের ডাকে সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সকালে হাইকোর্টের মাজার সংলগ্ন ফটক এক মানববন্ধনে তিনি কথা বলেন, আমরা ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। মানববন্ধনে বিগত 15 বছরে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা হতাশা প্রকাশ করে বলেন, গুম কমিশন তালিকা প্রকাশ করলেও বিচারের ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। জুলাই হত্যার বিচার শুরু হলেও গুমের বিচার শুরু না হয় অত্যন্ত দুঃখজনক বলেও জানান তারা। যদি স্ত্রী মা সহ এই বিচারটাই করে এবং
ফ্যাসিস্ট রেজিমের সময়ও এখানে রাজপথে আর্মির যে অফিসারদেরকে আলাদাভাবে নিচ্ছে কেন? তারা কি আইনের ঊর্ধ্বে? সাবেক মন্ত্রীদেরকে, সাবেক আমলাদেরকে দেখলাম প্রিজন ভ্যানে পিস মোড়া দিয়ে হ্যান্ডকাপ করে নিয়ে যাচ্ছে। সাবেক এমপি মন্ত্রীদের চেয়েও কি ওই যে খুনি গুমকারী মানে করাপ্টেড অফিসারদের দাম বেশি? 18 বছর ছবি নিয়ে দাঁড়িয়ে কি এটাই পাবো আমি যে আমার স্বামীর খোঁজ আমি পাবো না? আজও আমি কোথায় যেয়ে দাঁড়াবো একটা শিশু বাচ্চা নিয়ে? আমার ভাইয়েরা যারা গুম হয়েছে, যাদের স্ত্রী মা সন্তান দাঁড়ায় কান্না করছে, তাদের কান্না কারো কান্নায় পৌঁছায় না। ট্রাইব্যুনাল শুধুমাত্র 2টা গুমের কেস নিয়ে গতদিন 26 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, চার্জশিট দাখিল করে। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর অগাস্টের পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবারও রাস্তায় দাঁড়াতে হচ্ছে? কেন আমার বাচ্চাদেরকে, কেন বাবার ছবি নিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মাদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে 6 ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি সেনাদের দিকে হামলার উদ্দেশ্যে আসার পর তাদের গুলি করা হয়। এদিকে মিশরের শান্তি সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং এখন গাজা উপত্যকা পুনর্গঠনের সময়। ট্রাম্প আশ্বস্ত করে আরও বলেন যুদ্ধবিরতি কার্যকরের পরেই গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে আলোচনা শুরু করেছে হামাস ও ইসরায়েল। এর মধ্যে জীবিত 20 জন এবং 4 জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত চেয়েছে হামাস। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এদের মধ্যে 1.5 শতাধিক ফিলিস্তিনি কারাবন্দীকে মিশরের হাতে তুলে দেওয়া হয়। তবে কারাগারে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা পশুর মতো আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন নাইম শেখ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও শামীম পাটোয়ারি। বাদ পড়েছেন জাকের আলী অনিক, তানজিদ তামিম, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। প্রথম 2 ম্যাচে হেরে এরই মাঝে সিরিজ খুইয়েছে মেহেদী মিরাজের দল। অন্তত শেষ ম্যাচটি জয় দিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচতে চাইবে মেহেদী মিরাজেরা। যদিও এর আগে টি-20 সিরিজটিতে আফগানদের হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে টাইগাররা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।